নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প নটরাজ, লিখেছেন লীলা মজুমদার। আমাদের রাতবার লোকটির খাসা রান্নার হাত থাকলেও একটা মুশকিল ছিল যে রান্নাঘরে সে কিছুতেই একা থাকবে না। বলুন তো, আজকালকার দিনে সব নবাবি করলে কেমন করে চলে? অথচ দেশি রান্না ছাড়াও সে আশ্চর্য সব বিলিতি রান্না জানত। পুদিনা দিয়ে একরকম অম্বল করত, বাতাসার সঙ্গে তার কোনো তফাৎ ছিল না। দুধ দিয়ে আর 1 চামচ মাখন দিয়ে এমন চিংড়ি মাছ করত সে না খেলে বিশ্বাস হয় না। বন্ধু বান্ধবরাও তারিফও করত যেমন, হিংসাও করত তেমনি। এখন ওই একটি অসুবিধার জন্য সব না পণ্ড হয়ে যায়। আমি বললাম, নটরাজ, তা বললে চলবে কেন? আজকাল একটা লোক পুষতেই ট্যাগ করের মাঠ। তোমার জন্য আবার একটি সঙ্গী এনে দিতে হবে, এ বাবু তোমার আবদার। 4টি মনীষী রান্নার জন্য দুটো লোক, এ কে কবে শুনেছে? নটরাজ মাথা নিচু করে বলল, ঠিক তা নয় মা, অন্য লোকটা রান্না না জানলেও চলবে। ওই সামান্য কাজ সে আমি একাই করে নিতে পারি, সের জন্য নয়। অবাক হয়ে বললাম, তবে? নটরাজ মাথা চুলকে বললে, আসল ব্যাপার কি জানেন মা, রান্নাঘরে একা আমি কিছুতেই থাকতে পারবো না। তোর সবটাতেই বাড়াবাড়ি। একা আবার কি? সন্ধেবেলা টিকারামে সেরকম কাজ থাকে না, সে তো স্বচ্ছন্দে ওখানে বসতে পারে। ভূতের ভয় আছে বুঝি? পাড়াগার লোকেদের ওই এক মুশকিল। আসলে যেসব ভয়ের জিনিস, এই যেমন চোর ছ্যাচোর, তার ভয় নেই। দিব্যি পিছনে দরজা খুলে রেখে বিড়ি কিনতে যাবে। অথচ ভূত আছে কি নেই তারই ভয়ে আধমরা। এটা কি ঠিক উচিত হলো বাছা? গা থেকে চলে এসেছে সে তো বহুদিন, আর দিনের বেলায় ভূতের উপদ্রব কে কবে শুনেছে? নটরাজ কখনো মুখোমুখি উত্তর দেয় না। নরম গলায় বললে, গাঁয়ে থাকতে কিছুতেই ভয় করতাম না মা, গা ছেড়ে এসেই তো যত বিপদ। আমি চালের বাক্সের উপর বসে পড়ে বললাম, ব্যাপারটা একটু খোলসা করেই বল না, দেখি কি করতে পারি। যেন একটু খুশি হয়ে নটরাজ বললে, মানুষ সাথে না হলেও চলবে মা। শুনে আমি দারুণ চমকে ওঠাতে আরও বলল, মানে একটা কুকুর হলেও হবে মা, একটা বড় দেখে কুকুর হলেই সবচেয়ে ভালো হয়। আমি অবাক হয়ে বসেই রইলাম। নটরাজ বলল, বুঝলেন মা, বাড়ি আমাদের অজয় নদীর ধারে, ইলেম বাজারের পাশে। বোলপুর শিউরির বাঁশ ওর ধার ঘেঁষে যায়। আমাদের মা মহাময়ী এমনই জাগ্রত দেবতা। মা যে কোটাকাটাকেই বুকে আগলে রেখেছেন, কারো চুলের ডগা ছুঁয়ে ভূত পিড়েতের সাধ্য কি? ভূতের ভয় কোনো দিনই ছিল না, কিন্তু বাড়িতে খাওয়া জুটত না, তাই নকুর মামার সঙ্গে কলকাতায় এলাম। ওই যে মিশিন রো, ওইখানে এক বাঙালি সাহেবের বাড়িতে নকুর মামা চাকরি জুটিয়ে দিলেন। শুনতে বেশ ভালোই চাকরি মা। সাহেবের পরিবার নেই, দিনভর বাইরে বাইরে থাকে, দুপুরে আপিসে খায়, চাপরাশি পাঠিয়ে দেয়। আমি রেঁধে বেড়ে টিফিন কারিতে গুছিয়ে দিই, সাদা ঝাড়নে পিলেট কাটা চামচ বেঁধে দিই। ওদিকে শৌখিনও ছিল মন্দ না, আর সারাটা দিন মান বাড়ি আগলাই, ঝাড়পোছ করি, খাই দাই। আবার বিকেলে রাতের জন্য রাধা বাড়া করি। সাহেবের চানের জল গরম করে রাখি। রাত 9টা-10টার সময় সাহেব আসে, প্রায় 2-1টা বন্ধুবান্ধবও সঙ্গে আনে, তারাও খায় দায়। সারাদিন বেশ যেত মা, ওই রাতেই যত মুশকিল। সাহেব লোক খুব মন্দ ছিল না মা, দয়া মায়াও ছিল। আমায় এটা ওটা দিত, দেশের চিঠিপত্র এলো কিনা জিজ্ঞাসা করত, কিন্তু বোধহয় নেশা ফেশা করত। ওরা সবাই নিশ্চয়ই করত, নইলে হঠাৎ হঠাৎ এমন সব অদ্ভুত ফরমায়েশ করত যে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যেত। রাতে কীরকম ঘুম হয়ে থাকতো। আমার দিকে চাইতো যখন, চোখ দুটোকে দেখে মনে হতো যেন ছেলেদের খেলার দুটো গোল গোল মার্বেল। কীরকম এক দৃষ্টে চেয়ে থাকতো, কথা বলতো না। আমার বুকটা ঠিক ঠিক করতে থাকতো। ভাবতাম চলে যাই, আবার দেশের বাড়ির অভাব অনটনের কথা মনে করে থেকে যেতাম। অন্য সময় সত্যি লোক ভালোই ছিল, রাতে বদলে যেত। আমরা মিশিন রোড ওই আদ্যিকালের পুরনো বাড়িটার 3 তলায় একটা ফ্ল্যাটে থাকতাম। রান্নাঘরের পাশে চাকরদের সিঁড়ি, তারই ওধারে পাশের ফ্ল্যাটের রান্নাঘরের দরজা। তাইতেই আমার সুবিধে হয়ে গিয়েছিল। ওইখানে এমন ভালো এক মেয়ে থাকতো মা, আধবুড়ি, সবুজ চোখ, লাল চুল, দিব্যি বাংলা বলে। আর মা দয়ার অবতার,
বলে নটরাজ বোধহয় তারই উদ্দেশ্যে বারবার নমস্কার করল। বিপদে পড়লেই আমাকে বাঁচাতো, দোরগোড়ায় একবার দাঁড়ালেই হলো, কী করে যেন টের পেয়ে যেত, অমনি দরজা খুলে বেরিয়ে আসতো। আজ আবার কি চায়? সাদা সিরকা? তা অত ঘাবড়াচ্ছিস কেন? এই নে, বলে হয়তো একটা গোটা বোতলই দিল আমার হাতে। কাজ শেষ হলে কিছু বাকি থাকলে ফিরিয়ে দিতাম। কিংবা হয়তো, কি হলো আবার? গুলাস, আয় আমার সঙ্গে। ওদের রান্নাঘরটি মা সাক্ষাৎ স্বর্গ। কি ছিল না সেখানে! যা দরকার দেরাজ খুলে টুলি খুলে বের করে দিত। সব ছকছক তকতক করত। বাসনের পিঠে মুখ দেখা যেত। ওইখানেই মা ওনার কাছেই আমার রান্না শেখা। সকালে কি দিনের বেলায় কত যত্ন করেই যে শেখাতো মা, নইলে আর পাড়াগাঁয়ের মুখ্য ছেলে আমি এত সব জানবো কোত্থেকে? তাই বল নটরাজ, আমি বলি এত ট্রেনিং কোথায় পেলি? তারপর ও চাকরি ছাড়লি কেন? ছেড়েছি কি আর সাধে মা? একটি বছর এক নাগারে কাজ করেছিলাম, একবারও দেশে যায়নি। কলকাতায় ওই এক নকুর মামাকে চিনি, তা সেও আমাকে চাকরিতে ঢুকিয়ে দিয়ে এমনি ডুব মারল যে বৎসরান্তে তার আর পাত্তা পেলাম না। কেউ আমার সঙ্গী সাথী ছিল না মা, বয়সটাও বেশি ছিল না। এমনি দারুণ মন খারাপ হয়ে যেত মা। সময়ে সময়ে মাঝে মাঝে দুপুরে হাঁটুর ওপর মুখ গুজে কান্নাকাটি করতাম। একদিন মেম টের পেয়ে আমাকে একটি সুন্দর ছবির বই দিয়ে গেল। বিলেত দেশের কত ছবি। প্রথম পাতায় মেয়ের নাম ছিল, সে তো আমি পড়তে পারি নে, বলেছিল ওটা কেটে আমার নাম লিখে নিতে। করেছিলামও তাই, কিন্তু ও চাকরি আমার আর বেশি দিন টিকল না। একদিন রাত্রে সাহেবকে খাইয়ে ধাইয়ে রান্নাঘরে এসে বইটা ঘাঁটছি, আর থেকে থেকে মেমের দরজার দিকে তাকাচ্ছি। ভোরের চায়ের দুধ ছিঁড়ে গেছে, তাই ও আমায় 1 কাপ দেবে বলেছিল। এমনি সময় বোধহয় আমাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সাহেব এসে হাজির। আমার তো হয়ে গেছে, বুঝতেই পারছেন। রাগে সাহেবের মুখ লাল হয়ে উঠেছে। রাতে ওই রকম সামান্য কারণেই রেগে চতুর্ভুজ হয়ে উঠত। কি একটা বলতে যাবে, এমনি সময় বইটার ওপর চোখ পড়ল। অমনি কি বলবো মা, ওর মুখটা দেওয়ালের মতো সাদা হয়ে গেল, দেহটা কাঁপতে লাগলো। পাগলের মতো ছুটে এসে আমার গলা টিপে ধরে ঝাঁকাতে লাগলো। বল হতবাগা, ও বই কোথায় পেলি? অনেক কষ্টে বুঝিয়ে বলাতে কীরকম অদ্ভুত করে হেসে বলল, আমার সঙ্গে চালাকি? ওখানে মেম থাকে না আরও কিছু, ওটা আগা গোড়া গুদমখানা, আমাদেরই অফিসের গুদমখানা, কেউ থাকে না। বল, কে তোকে এসব শিখিয়েছে? নইলে মেরেই ফেলবো। জানিস, দরকার হলে মানুষ মারতেও আমার বাধে না। ভয়ে কেঁদে তার পায়ে পড়েছিলাম মা। বারবার বলতে লাগলাম ওই রান্নাঘরে খোঁজ করতে, মেম নিশ্চয়ই স্বীকার করবে ও বই ওই দিয়েছে। তাই শুনে রাগে অন্ধ হয়ে সাহেব ছুটে গিয়ে দরজায় দমাদম কিল মারতে লাগলো। কিলের চোটে দরজার ভিতরকার ছিটকিনি খসে গেল, দরজা খুলে গেল। অবাক হয়ে দেখলাম, কোথায় ঝকঝকে রান্নাঘর, এ ঘরের ছাদ থেকে মেঝে অবধি পোকা খাওয়া কাগজপত্রে ঠাসা। সাহেব আমাকে ঘাড় ধরে এ ঘর থেকে ও ঘর নিয়ে ঘুরিয়ে আনলো। কোথাও মানুষের বাসের কোনো চিহ্নই নেই মা, শুধু খাতাপত্র, কাগজের তাড়া। তারপর আবার ফিরিয়ে এনে ওদের রান্নাঘরে দরজা ভেজিয়ে আমাকে তেমনি করে ধরে আমাদের রান্নাঘরে এসে ঢুকলো। এতক্ষণ একটি কথাও বলেনি, কিন্তু মা, তার ওই মার্বেল পাথরের মতো চোখের কথা মনে করে এখনও গা শিউরে ওঠে। ওই রকম অদ্ভুত করে আমার দিকে চেয়ে বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে তোকে আমার পিছনে লাগিয়েছে? এ বই কোথায় পেলি? মেমের কথা কে বলেছে? সত্যি বলবো মা, তখনই আমি ভয়ের চোটেই মরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় ক্যাঁচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল। সবুজ চোখ, লাল চুল, আধবয়সী মেমটি আস্তে আস্তে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে আস্তে আস্তে আবার ওই রান্নাঘরে ঢুকে গেল। দরজাটা আবার ক্যাচ করে বন্ধ হয়ে গেল। আর সাহেবও গোঁ গোঁ শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেল না মরেই গেল, সে আর আমি দাঁড়িয়ে দেখলাম না। হুড়মুড় করে ওই পিছনের সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে বিনা টিকিটে একেবারে দেশে চলে গেলাম।
আমি আশ্চর্য হয়ে বললাম, তারপর সাহেবের খবর নিলি না? নটরাজ বললে, ও বাবা, আমি আর সেখানে যাই? 5 বছর দেশে বসে রইলাম, রোজই ভয় হতো ওই বুঝি পুলিশ এলো সাহেব কি করে মরল জিজ্ঞাসা করতে। কিন্তু সে মরেনি নিশ্চয়। তারপর দেশে খাওয়া জোটে না মা, তাই আবার এলাম কাজ করতে। এইখানেই মন বসে গেছে মা, যদি একটি বড় দেখে কুকুর রাখেন তো থেকেই যাই। আমি চিন্তিত হয়ে বললাম, কুকুরে কি ওনাদের ঠেকাতে পারে রে? নটরাজ জিভ কেটে বললে, ছি ছি, ও কথা ভাবলেও পাপ। ওনার জন্য কুকুর নয়, বলি কি, সাহেবটা যদি আমার খোঁজ পায় তাই। এমন সাবলীল সারল্যমাখা লীলা মজুমদারের লেখা ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে। এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কেমন লাগলো আজকের গল্প? যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।